প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আবারও এস আলম অ্যাকাউন্টিং সলিউশন এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা নতুন আরেকটি অর্থাৎ গত লেকচারে আমরা জার্নালের উপরে প্রথম 6টি জার্নাল এন্ট্রিজ আমরা শিখেছিলাম, গুরুত্বপূর্ণ 6টি জার্নাল এন্ট্রিজ। আজকে আমরা আরো কিছু জার্নাল এন্ট্রিজ দেখব যেগুলো প্রায়শই বিভিন্ন পরীক্ষাতে তোমাদের আসে। তো আমরা শিখছিলাম প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর জার্নাল এন্ট্রিজ, এবং এটি তোমাদের বিবিএ এবং বিবিএস ফার্স্ট ইয়ারে এই জার্নাল এন্ট্রিগুলো তোমাদের পরীক্ষাতে এসে থাকে। আজকে আমরা দেখি নতুন আরো কয়েকটি জার্নাল এন্ট্রিজ আমরা আজকে শিখব। চলো আমরা শিখি। গতদিনে তোমাদের আমি দেখিয়েছিলাম যে আমাদের ডেবিট ক্রেডিট রুলস, এটি আজকেও লাগবে। তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের যদি অ্যাসেট এবং এক্সপেন্স এই দুইটা আইটেম যদি ইনক্রিজ করে তাহলে ডেবিট হয়, আর যদি অ্যাসেট এক্সপেন্স এগুলো ডিক্রিজ করে তাহলে আমাদের ক্রেডিট হবে। লায়াবিলিটি, ইনকাম, ক্যাপিটাল এই তিনটা আইটেম যদি আমার ইনক্রিজ করে তাহলে আমার ক্রেডিট হবে, অর্থাৎ অ্যাসেট এবং এক্সপেন্সের ঠিক বিপরীত। ঠিক একইভাবে লায়াবিলিটি, ইনকাম, ক্যাপিটাল এগুলো যদি আমার ডিক্রিজ করে তাহলে ডেবিট হয়। যেখানে অ্যাসেট এক্সপেন্স ডিক্রিজ করলে ক্রেডিট হয়, সেখানে লায়াবিলিটি, ইনকাম, ক্যাপিটাল এগুলো ডিক্রিজ করলে ডেবিট হয়। অর্থাৎ অ্যাসেট এক্সপেন্সের সাথে লায়াবিলিটি, ইনকাম, ক্যাপিটাল এই তিনটার বিপরীতমুখী সম্পর্ক। তো আমরা দেখি আজকে আমরা নতুন যে আরো কিছু জার্নাল এন্ট্রিজ আমরা শিখি। তো প্রথমেই দেখো আমাদের 7 নাম্বার ট্রানজেকশন। গতদিনে আমরা 6 নাম্বার পর্যন্ত শিখেছিলাম, আমরা আজকে 7 নাম্বার থেকে 12 নাম্বার পর্যন্ত শিখব। তো তোমরা সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখে এবং এটি থেকে যতটুকু শিখতে পারো ততটুকু শিখবে। যদি কোনো কনফিউশন থাকে সেটি অবশ্যই আমাদের যে কমেন্ট বক্স রয়েছে সেই কমেন্ট বক্সে তোমরা উল্লেখ করে দিবে, পরবর্তীতে আমি সেটি সলভ করার চেষ্টা করব। তো আমাদের 7 নম্বর ট্রানজাকশন যেটি ছিল, পেইড টাকা 500 ক্যাশ ফর অফিস রেন্ট, অর্থাৎ অফিস ভাড়া বাবদ 500 টাকা ক্যাশ প্রদান করা হয়েছে। আমরা জানি অফিস রেন্ট এটা একটা এক্সপেন্স, এবং এই এক্সপেন্সটা নগদ টাকা 500 টাকা দিয়ে পরিশোধ করা হয়েছে। তার মানে একদিকে আমার খরচ বৃদ্ধি পেয়েছে অফিস রেন্ট এক্সপেন্স, আর একদিকে আমার নগদ টাকার পরিমাণ কমে গিয়েছে, অর্থাৎ খরচ বৃদ্ধি পেয়েছে। আমরা জানি খরচ এক্সপেন্স যদি বৃদ্ধি পায় ডেবিট, আর অ্যাসেট 500 টাকা কমে গিয়েছে, যদি অ্যাসেট কমে যায় তাহলে হবে ক্রেডিট। তার মানে জাবেদা দাঁড়াচ্ছে অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। আমরা যদি অ্যান্সারে দেখি, এই যে আমরা দেখতে পাচ্ছি যে রেন্ট এক্সপেন্স ডেবিট 500 টাকা, আর আমার ক্যাশ কমে গিয়েছে, এই যে কারণে ক্যাশ ক্রেডিট 500 টাকা। আমরা 8 নম্বর ট্রানজাকশনটা দেখি, পারচেজ অন ক্রেডিট টাকা 3000, অর্থাৎ 3000 টাকায় ধারে কেনা হয়েছে, অর্থাৎ নিশ্চিতভাবেই যেহেতু অন্য কিছু বলা নেই, পারচেজ মানে হচ্ছে পণ্য কেনা হয়েছে। 3000 টাকার পণ্য ধারে কেনা হয়েছে। তো আমরা জানি পারচেজ এটা একটা এক্সপেন্স, এবং পারচেজ আমি যতবার পারচেজ করব ততবার আমার পারচেজ বৃদ্ধি পাবে, অর্থাৎ পারচেজ হচ্ছে আমার ডেবিট হচ্ছে। আর আমরা যেহেতু টাকা দেইনি, আর এটা আমরা ধারে কিনেছি, তার মানে আমার পাওনাদার বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল, পাওনাদার এটা বৃদ্ধি পেয়েছে। তো আমার খরচ বৃদ্ধি পেয়েছে, এই কারণে খরচ ডেবিট, আর আমার যেহেতু পাওনাদার অ্যাকাউন্টস পেয়েবল বৃদ্ধি পেয়েছে, অ্যাকাউন্টস পেয়েবল বৃদ্ধি পেলে এটা দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। আমরা এন্ট্রিটা দেখি, এই যে আমার পারচেজ হচ্ছে আমার ডেবিট 3000 টাকা, আর আমার যেহেতু আমার দায় বৃদ্ধি পেয়েছে অ্যাকাউন্টস পেয়েবল, বাকিতে কিনেছিলাম, এই টাকাটা পরে আমাদের পরিশোধ করতে হবে, এই কারণে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 3000 টাকা। এরপরে আমরা 9 নম্বর এন্ট্রিটা দেখি, স্যালারি পেইড টু এমপ্লয়িজ, অর্থাৎ এমপ্লয়িদেরকে, কর্মচারীদেরকে স্যালারি বেতন প্রদান করা হয়েছে, কত টাকা? 2000 টাকা।
তাহলে আমরা জানি এই অফিস রেন্টের মতোই স্যালারি একটা এক্সপেন্স। তো আমরা যেহেতু স্যালারিটা এমপ্লয়ীদের দিয়েছি, এই কারণে আমাদের স্যালারি এক্সপেন্স বৃদ্ধি পেয়েছে, আর আমাদের নগদ টাকা কমে গিয়েছে। আমরা যেহেতু নগদ টাকা এমপ্লয়ীদেরকে দিয়ে দিয়েছি, এই কারণে আমার ক্যাশ কমে গিয়েছে। তো আমার যেহেতু এক্সপেন্স বৃদ্ধি পেয়েছে, স্যালারি এক্সপেন্স ডেবিট, আর হচ্ছে আমার ক্যাশ কমে গিয়েছে, সম্পদ কমে গিয়েছে, এই কারণে ক্যাশ ক্রেডিট। আমরা জাবেদাটা দেখি। তো স্যালারি এক্সপেন্স ডেবিট 2000 টাকা, আর ক্যাশ ক্রেডিট 2000 টাকা। তো এই হচ্ছে আমাদের 9 নম্বর জার্নাল এন্ট্রি। আমরা এবারে 10 নম্বর দেখি। 10 নম্বরটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো hired a manager for golf club at salary টাকা 5000 5000 পার মান্থ। অর্থাৎ একজন ম্যানেজারকে কি করা হয়েছে, হায়ার করা হয়েছে, ভাড়া করা হয়েছে, তাকে নিয়োগ দেওয়া হয়েছে। কেন? ফর গলফ ক্লাব। আমাদের একটি গলফ ক্লাব আছে, এই কোম্পানির গলফ ক্লাব আছে, সেই গলফ ক্লাবের জন্য একজন ম্যানেজারকে হায়ার করা হয়েছে, ভাড়া করা হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে, এবং তার বেতন হচ্ছে ধরা হয়েছে অ্যাট স্যালারি টাকা 5000 পার মান্থ, এবং সে প্রতি মাসে 5000 করে টাকা পাবে। তো এখানে কিন্তু একটা জিনিস তোমাদের একটু খেয়াল করতে হবে, মাঝে মাঝে এরকম কনফিউশনের জন্য এরকম লেনদেন দেওয়া থাকতে পারে। তো এই জন্য তোমাদের ওই সময় মনোযোগী হতে হবে। দেখো, আমরা লেনদেন বলতে বুঝি যেখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়, যেখানে আমাদের যে অ্যাকাউন্টিং ইকুয়েশন আছে, আমরা জানি আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে কোনটা? অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে আমাদের এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশন আমরা জানি এ সমান এল প্লাস ওই। তাহলে এই এ সমান এল প্লাস ও ই। তো এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপরে এ সমান এল প্লাস ও ই, এই ইকুয়েশনের উপরে যদি কোনো ঘটনা প্রভাব ফেলে, অর্থাৎ এর কারণে যদি এ বৃদ্ধি পায় অথবা কমে, এল বৃদ্ধি পায় অথবা কমে, অথবা ওই বৃদ্ধি পায় বা কমে, যে কোনো একটা, যে কোনো দুইটা অথবা তিনটার উপরেই যদি ইফেক্ট ফেলে, সেগুলোকে বলি আমরা লেনদেন। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, যে আমরা কেবলমাত্র একজন ম্যানেজারকে হায়ার করা হয়েছে, ম্যানেজারকে নিয়োগ দেওয়া হয়েছে, এবং তার সাথে চুক্তি হচ্ছে আমি 5000 টাকা দেব প্রতি মাসে, এবং সে গলফ ক্লাবের ম্যানেজার হিসেবে কাজ করবে। এখন আমরা নিয়োগ দিয়েছি, এখনো কিন্তু সে আমাদের কোনো সার্ভিস দেয়নি, আমরা তার কাছ থেকে কোনো সার্ভিস পাইনি। এই যে এই কথাটার দিকে একটু খেয়াল করো, যে হায়ার্ড মানে হচ্ছে নিয়োগ দেওয়া, হায়ার্ড মানে হচ্ছে ভাড়া করা। তো আমরা ম্যানেজারকে নিয়োগ দিয়েছি, তাকে এখনো কোনো টাকা দেয় নাই, এই কারণে এটি আমাদের কোনোভাবেই লেনদেন নয়, কারণ এই ঘটনার দ্বারা আমার আর্থিক অবস্থা বা অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপরে কোনো প্রভাব পড়েনি, এই কারণে এটি আমাদের লেনদেন নয়। এরকম যদি কথা থাকে যে হায়ার্ড অথবা অর্ডার, যেটাকে বলা হয় যে ফরমাইশ প্রদান করা, আদেশ প্রদান করা পণ্য ক্রয়ের, অথবা মেক অ্যান এগ্রিমেন্ট, কোনো চুক্তি সম্পাদন করা, এরকম কথা থাকলে সেটি আসলে লেনদেন হয় না। তো আমাদের এটা উল্লেখ করে দিতে হবে যে আমাদের 10 নম্বরে নো এন্ট্রি, এটা অ্যাকাউন্ট টাইটেলস এন্ড এক্সপ্লেনেশনের ঘরে উল্লেখ করে দিতে হবে, আর কোনো কিছু লিখতে হবে না। এরপর 11 নম্বর ট্রানজেকশনটা আমরা দেখি। 11 নম্বরে বলেছে সোল্ড 100 কুপন বুকস ফর টাকা 15 ইচ। কথাটা একটু, এই এন্ট্রিটা তোমাদের একটু ভালো করে খেয়াল করতে হবে। সোল্ড 100 কুপন বুকস, অর্থাৎ 100 কুপন বুকস, যেটাকে আমরা বলি যে লটারি বই অথবা টিকিট বুক, এই 100টা টিকিট বুক আমরা কি করেছি, বিক্রি করা হয়েছে ফর টাকা 15 ইচ, এবং প্রত্যেকটা এই কুপন বইয়ের, লটারি বইয়ের দাম হচ্ছে 15 টাকা করে। তাহলে আমরা যেহেতু 100টা কুপন বুক বিক্রি করেছি, 100টা কুপন বুক বিক্রি করেছি, তো এই কারণে 100টা কুপন বুক
এবং আমরা প্রত্যেকটা নিচ্ছি 15 টাকা করে, তাহলে আমার হচ্ছে মোট টাকা আমরা বিক্রি করে কত পাচ্ছি, কত নিচ্ছি, 1500। এই 1500 টাকা হচ্ছে আমরা বিক্রি করে, এই 1500 টাকা আমরা কুপন বুকস বিক্রি করেছি। তাহলে তার মানে হচ্ছে আমরা 1500 টাকার কুপন বুকস বিক্রি করে 1500 টাকা আমরা পেয়েছি। যেহেতু এখানে বলা আছে যে সোল্ড 100 কুপন বুকস ফর টাকা 15 ইচ, এবং এটা নগদেই তাহলে ধরতে হবে, যেহেতু অন্য কোনো কিছু বলা নেই। এরপরে কি কথা বলা আছে দেখো, ইচ বুক কন্টেইনস 10 কুপনস। এই যে 100টা কুপন বই, এই 100টা কুপনের প্রত্যেকটা বইতে আমার 10টা করে কুপন, 10টা করে লটারি আছে, 10টা করে আমার টিকিট আছে, অর্থাৎ একটা বইতে 10টা টিকিট আছে। তাহলে 100টা বইতে আমার হচ্ছে 1000টা টিকিট আছে, কুপন আছে। তো 1000টা কুপন আছে, এটা আমাদের বিবেচ্য বিষয় না, এটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করার জন্য বের করলাম। মূল কথায় আসি, ইচ বুক কন্টেন্স 10 বুকস, প্রত্যেকটা বইতে 10টা লটারি আছে, 10টা কুপন আছে। দ্যাট এনাবল দ্য হোল্ডার, এবং এই কুপন যার কাছে থাকে, এই লটারি যার কাছে থাকে, হোল্ডার মানে ধারক, যার কাছে লটারি থাকে, টিকিট থাকে, তাকে এনাবল করে, অর্থাৎ সে সক্ষম, সে করতে পারে, কি করতে পারে, টু প্লে 1 রাউন্ড অফ মিনিয়েচার। 1 রাউন্ড অফ মিনিয়েচার এটা এক ধরনের খেলা, সেই খেলাটা সে 1 রাউন্ড খেলতে পারে। অথবা কি করতে পারে সে, টু বিট 1 বাকেট অফ গল্ফ বলস, সে এক বাকেট গল্ফ বল খেলতে পারে। অর্থাৎ এই টিকিটটা, এই কুপনটা, একটা কুপন যদি কারো কাছে থাকে, সে 1 রাউন্ড মিনিয়েচার খেলতে পারবে, অথবা সে গল্ফ বল ও 1 বাকেট খেলতে পারবে। তো এখানে একটা বিষয় হচ্ছে যে এইটা কিন্তু এক ধরনের পাস, অর্থাৎ এই যে টিকিট তার কাছে সেল করা হয়েছে, সে এইটা নিয়ে যাবে, তারপরে সে সার্ভিসটা পাবে। আমাদের এই ট্রানজাকশনে কিন্তু বলা নেই যে এই যে আমরা 100টা কুপন বুক সেল করলাম, এবং 100টা কুপন বুক নিয়ে এর যারা হোল্ডার ছিল তারা আমাদের গল্ফ ক্লাবে গিয়েছে, তারা মিনিয়েচার খেলেছে, অথবা গল্ফ বল তারা খেলেছে, এরকম কোনো কিছু বলা নাই। এরকম বলা নাই যে সার্ভিস অলরেডি প্রোভাইডেড, অথবা দে হ্যাভ অলরেডি প্লেড দ্য গেমস, এরকম কোনো কিছু বলা নাই। অর্থাৎ তারা সার্ভিস এখনো নেয় নাই, আমরা এখনো দেই নাই। তো এটার অর্থ হচ্ছে যে আমরা টাকাটা অ্যাডভান্স নিয়েছি, কিন্তু আমরা এখনো তাদের সার্ভিস দেই নাই, তারা আমাদের কাছ থেকে কোনো সার্ভিস নেয়নি। তো টাকাটা যেহেতু আমি নিয়েছি, এই কারণে আমার ক্যাশ ডেবিট এখানে আমি দেখিয়ে দিয়েছি যে 100 টাকা করে, আমি 15 টাকা করে বইয়ের দাম, এবং 100 টাকা আমরা বই বিক্রি করেছি, 1500 টাকা আমরা রিসিভ করেছি। আর যেহেতু এটা আমরা অ্যাডভান্স দিয়েছি, আমরা কোনো সার্ভিস দেইনি, তো আমরা যদি সার্ভিস না দিয়ে যদি অ্যাডভান্স টাকা নেই, সেইটাকে বলা হয় আনআর্নড রেভিনিউ, এটা এক ধরনের দায়। তো এই দায় যেহেতু আমার বৃদ্ধি পেয়েছে, ভবিষ্যতে এই টাকাটা, এই সেবাটা আমাদের দিতে হবে, এই কারণে এটা দায়। তো এই দায়ের পরিমাণও 1500 টাকা। এই কারণে ক্যাশ ডেবিট 1500 টাকা, আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট 1500 টাকা। তো এই হচ্ছে আমাদের 11 নম্বর এন্ট্রি। এবার আমরা 12 নম্বরে যাই। 12 নম্বরে বলেছে পারচেজ ডে ওয়াশিং মেশিন। আমরা একটা ওয়াশিং মেশিন কিনেছি কত টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে, এবং কি করেছি, পেইং টাকা 30,000 ইন ক্যাশ, আমরা 30,000 টাকা ক্যাশে প্রদান করেছি, অ্যান্ড সাইনিং এ নোটস পেয়েবল ফর 20,000, এবং বাকি 20,000 টাকার জন্য আমরা কি করেছি, একটা নোট পেয়েবলে সাইন করেছি, এবং এই নোট পেয়েবলের শর্ত হচ্ছে 6 মান্থ 10% নোট পেয়েবল, অর্থাৎ 6 মাস মেয়াদি একটা নোটস পেয়েবল, এবং 6 মাস শেষে গিয়ে আমাদের 10% সুদ পরিশোধ করতে হবে। এটা হচ্ছে আমাদের এটার শর্ত। তো আমরা যেহেতু ওয়াশিং মেশিন কিনেছি, তার মানে আমাদের একটা মেশিন, একটা ইকুইপমেন্ট বৃদ্ধি পেয়েছে। আর এই ওয়াশিং মেশিনটা সাধারণত লন্ড্রি ইকুইপমেন্ট হিসেবে কাজে লাগে, যারা লন্ড্রি সার্ভিস দেয় তাদের কাজে লাগে। এই কারণে লন্ড্রি ইকুইপমেন্ট আমার ডেবিট হবে 50,000 টাকা, আর আমরা যেহেতু ক্যাশ দিয়েছি 30,000 টাকা, এই কারণে ক্যাশ কমে গিয়েছে ক্রেডিট। আর আমরা যেহেতু দায় বৃদ্ধি পেয়েছে, বাকি 20,000 টাকার জন্য নোটস পেয়েবল ক্রেডিট। আমরা এন্ট্রিটা দেখি। লন্ড্রি ইকুইপমেন্ট আমি 50,000 টাকা কিনেছি, 50,000 ডেবিট, ক্যাশ ক্রেডিট 30,000 টাকা, এবং নোটস পেয়েবল 20,000 টাকা।
তো আশা করি সবাই বুঝেছো। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই জানাবে। ধন্যবাদ।